আসসালামু আলাইকুম, আমি ওজিফা রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। গত পর্বে আমরা এসজেএফ এর নন প্রিমিটিভ দেখে এসেছি। আজকে আমরা দেখব এসজেএফ বা এসআরটিএফ এর প্রিমিটিভ দেখব। তো এখানে একটা কথা বলে রাখি, যদি এসজেএফ কোশ্চেনে দেওয়া থাকে তাহলে আমাদের কোশ্চেনে বলাই থাকবে যে সেটাকে প্রিমিটিভ করতে হবে নাকি নন প্রিমিটিভ করতে হবে। আদারওয়াইজ যদি এসআরটিএফ লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে এটা হচ্ছে প্রিমিটিভই করতে হবে। তো এসজেএফ এর ফুল ফর্ম হচ্ছে শর্টেস্ট জব ফাস্ট, আর এসআরটিএফ এর ফুল ফর্ম হচ্ছে শর্টেস্ট রিমেনিং টাইম ফাস্ট। তো আমাদের হচ্ছে এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকবে, এখান থেকে জ্ঞান চার্ট, দেন হচ্ছে কম্প্রেশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইমস, এগুলো হচ্ছে বের করতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, এসজেএফ বা এসআরটিএফ অ্যাট এ টাইম 1 ইউনিট অফ টাইমকে এক্সিকিউট করতে পারে, অর্থাৎ সে একটা অ্যাট এ টাইম একটা ইউনিটের বেশি ইয়েকে নিয়ে সে কাজ করতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব জ্ঞান চার্টের জন্য যে এখানে P0 থেকে শুরু হবে, জিরোতে কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। তার আমরা দেখতে পাচ্ছি এখানে জিরোতে হচ্ছে P4 অ্যারাইভ করছে, তাহলে আমাদের এখন জ্ঞান চার্টে কে আসবে এক্সিকিউশনের জন্য? P4 আসবে। দেন সেটা কি হবে, 1 ইউনিট অফ টাইম পর্যন্ত সে এক্সিকিউট করতে পারবে, তাহলে 0 + 1 1। এখন P4 এর বাস টাইম কত? P4 এর বাস টাইম হচ্ছে 5, তাহলে এখান থেকে এখন যেহেতু 1 ইউনিট অফ টাইম হচ্ছে সে এক্সিকিউট করে ফেলছে, তাহলে P5 থেকে এখন 4 হয়ে যাবে। এখন আমরা দেখব যে এখানে P4 এর এক্সিকিউশন টাইম ছিল কত? 1, তাহলে 1 এর জন্য কোন কোন প্রসেস হচ্ছে আমাদের অ্যারাইভ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিখি যে P4 তো আমরা 0 অ্যারাইভেলের জন্য নিছিলাম, দেন হচ্ছে এখানে কি আসছে, 1 ইউনিট অফ মানে 1 এর জন্য P2 আসছে, আমাদের এখন P2 আসলো। এখন আমরা দেখব যে কার বাস টাইম কম, যার বাস টাইম কম তাকে হচ্ছে আমরা এক্সিকিউশনের জন্য পাঠাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি বাস টাইম কম হচ্ছে এটাকে আমরা ধরি যেখানে নাই, এখানে জাস্ট 3 মনে করি, তাহলে এখানে হচ্ছে P2 এর বাস টাইম কত ছিল? 3, আর P4 এর বাস টাইম এখন 4, তাহলে P2 এর বাস টাইমটা কম, তাহলে এখন P2 হচ্ছে এক্সিকিউশনের জন্য যাবে। দেন এখানে যে 1 ছিল, তাহলে আবার কী হবে, 1 ইউনিট অফ টাইম পর্যন্ত সে এক্সিকিউট করতে পারবে, 1 + 1 এখানে 2 হয়ে যাবে। আর এখানে তাহলে কী হবে, যেহেতু সে একটা ইউনিট অফ টাইম হচ্ছে এক্সিকিউট করে ফেলছে, তাহলে 3 থেকে এখানে 2 হয়ে যাবে। ঠিক আছে, এখন আবার সে চেক করবে যে এই যে 2টা যে হলো, এই 2র জন্য কোন কোন মানে এই 2 এক্সিকিউশন টাইমে কোন কোন প্রসেস হচ্ছে অ্যারাইভ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি P1 হচ্ছে অ্যারাইভ করছে, তো আমাদের তো আগেরগুলো ছিলই P4 P2, দেন হচ্ছে এখন P1 আসলো। এখন আমরা দেখব যে কার বাস টাইম কম। P1 এর বাস টাইম হচ্ছে 6, P2 এর বাস টাইম এখন এই দুটো বাদ দিই, যে এখন হচ্ছে 3 থেকে 1 কমে যেয়ে 2, P2 হচ্ছে বাস টাইম 2, আর P4 এর হচ্ছে 4, তাহলে কার বাস টাইম কম? P2। তাহলে আবার কী হবে, P2 এক্সিকিউট করবে এবং 1 ইউনিট অফ টাইম হচ্ছে সে এক্সিকিউট করতে পারবে, তাহলে 2 + 1 3। ঠিক আছে, এখন আবার 3-র জন্য দেখব যে এখানে কোন কোন প্রসেস অ্যারাইভ করছে। আমরা দেখতে পাচ্ছি 3-র জন্য কোনো প্রসেস অ্যারাইভ করেনি, তাহলে P1 P2 আর P4 এগুলোই থাকছে। তাহলে এখন আমরা দেখব আবার কার বাস টাইম কম, তাহলে P1 এর বাস টাইম 6, এখানে যেহেতু 2 হয়ে গেছিলো, এখন 2 থেকে হচ্ছে 1 হয়েছে, দেন হচ্ছে এটার P4 এর হচ্ছে 4, তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 1, এটা তো নাই মনে করি, তাহলে যেহেতু 1, তাহলে এখন কি হবে, প্রসেস P2ই হচ্ছে আমাদের এক্সিকিউশনের জন্য আসবে। তাহলে এখানে 3 + 1 কত হবে? 4 হয়ে যাবে, কারণ একটা টাইমে হচ্ছে 1 ইউনিট অফ টাইমকে সে এক্সিকিউট করতে পারে। এখন আমরা দেখব 4 এর জন্য কোন কোন প্রসেস হচ্ছে অ্যারাইভ করছে আমাদের ইয়েতে অ্যারাইভাল টাইমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 এর জন্য হচ্ছে P3 অ্যারাইভ করছে, তাহলে আমরা এখানে কমা দিয়ে লিখে দিচ্ছি P3। দেন হচ্ছে আমরা দেখব যে আবার চেক করবো কার বাস টাইম কম। P1 এর হচ্ছে 6, P2 এর হচ্ছে 1, P3 এর হচ্ছে 2, P4 এর হচ্ছে 4। আমরা এটাকে পরে ধরে নিচ্ছি, এটা আমার নোট করা ছিল বলে এটা সমস্যা হচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার বাস টাইম কম? P2, এখানে হচ্ছে 1, তাহলে আমরা এখন আবার P2কে নিব, দেন হচ্ছে এটাকে 0 করে দেবো, কারণ এটার পুরো এক্সিকিউশনটা কমপ্লিট হয়ে গেছে এই স্টেজে এসে, 4-এ এসে। এখন আমরা দেখব 4 এর জন্য এর বাস টাইমটা কত? 2, P1 এর 6 আর P4 এর হচ্ছে 5, তাহলে এখন কী করব, কার বাস টাইম কম? P3, তাহলে P3কে নিব, P3 নিলে 4 + 1, মানে যেহেতু অ্যাট এ টাইম
1 ইউনিট অফ টাইমকে সে এক্সিকিউট করতে পারে, তাহলে 4 + 1 5। দেন হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে একটা বাস টাইম কমে যাচ্ছে, কারণ সে একটা ইউনিট অফ টাইমকে সে এক্সিকিউট করে ফেলছে। তাহলে এখন আমরা দেখব যে 5-এর জন্য কোন কোন প্রসেস হচ্ছে অ্যারাইভ করছে। তার আমরা দেখতে পাচ্ছি কোনো প্রসেসই অ্যারাইভ করেনি, 6 হচ্ছে 5-এর তুলনায় বড়। তাহলে সেই জন্য আমাদের যেই প্রসেসগুলো ছিল যে P1, P3, P4, P2-র কাজ তো আমাদের হয়ে গেছে, এখানে যেটা 0 চলে আসছে এটার কাজ হয়ে গেছে। তাহলে আমরা কি করব, আবার চেক করব যে কার বাস টাইম কম। এখানে P1-এর হচ্ছে 6, P3-র হচ্ছে 2, P4-এর হচ্ছে 4, সরি P3-র হচ্ছে 1। তাহলে এখন দেখতে পাচ্ছি P3-র বাস টাইমটা হচ্ছে কম, তাহলে P3-কে এখন আমরা আবার এক্সিকিউশনের জন্য পাঠাবো এবং 5 + 1 6 হয়ে যাবে। এখন আমরা দেখব 6-এর জন্য কোন কোন প্রসেস হচ্ছে আমাদের অ্যারাইভ করছে। তো 6-এর জন্য হচ্ছে P5 অ্যারাইভ করছে, তাহলে আমরা এখন ওখানে P5 দিয়ে দিলাম, আর P2-র কাজ তো হয়ে গেছে, কেটে দিলাম। এখন আমরা P6-কে 6-এর জন্য P5-কে নিলাম। দেন হচ্ছে আবার সেমভাবে সেম প্রসেসে বাস টাইম ক্যালকুলেট করব, কার বাস টাইম কম তাকে হচ্ছে এক্সিকিউশনের জন্য পাঠাবো। তাহলে এখানে হচ্ছে 6, এটা তো বাদ, এটার কাজ হয়ে গেছে। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে কার বাস টাইম কম, P3-র বাস টাইমই কম। তাহলে আমরা এখানে কি করব, P3-কে নিব, দেন এটা হচ্ছে 6 হয়ে যাবে। এইটাকে আমরা এখন 0 করে দেব, কারণ এটার কাজ আমাদের হয়ে গেছে। তাহলে এখন আমাদের 6 থেকে আমাদের কি হবে, আবার আমরা দেখব 6-এর জন্য অ্যারাইভ করছে P5, তাহলে P5-এর বাস টাইমগুলো আমরা ক্যালকুলেট করব, মানে কার বাস টাইম কম সেটা দেখব। যে এখানে হচ্ছে 6, তাহলে 3 P2 আর P3 হয়ে গেছে, তাহলে এখানে হচ্ছে P1, P4 আর P5। তাহলে এখানে হচ্ছে বাস টাইম P1-এর জন্য 6, P4-এর জন্য হচ্ছে 4, আর P5-এর জন্য 4। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানেও হচ্ছে বাস টাইম 4, এখানেও বাস টাইম 4। এখন আমরা দেখব যে কার হচ্ছে অ্যারাইভাল টাইম কম। যেহেতু দুইটাই বাস টাইম সেম, তাহলে আমরা দেখব যে কে আগে অ্যারাইভ হয়েছে তাকেই হচ্ছে আমরা এখন প্রসেসের জন্য পাঠাবো। দেখতে পাচ্ছি আমরা P4-এর অ্যারাইভাল টাইম কম, সেই জন্য আমরা হচ্ছে এখন P4-কে নিচ্ছি। এখন P4-কে নেওয়ার পরে 6, যেহেতু 1 ইউনিট অফ টাইম পর্যন্ত একশো এক্সিকিউট করতে পারি, তাহলে 6 + 1 7। এখন আমাদের কাজটা কি, তাহলে আমাদের এখানে 4 থেকে এখন কমে কত হবে, যেহেতু 1 ইউনিট অফ টাইমকে সে এক্সিকিউট করে ফেলছে সেজন্য এখানে হচ্ছে 3 হয়ে যাবে। দেন হচ্ছে আবার কি দেখব, আবার আমরা চেক করব যে এখানে ছিল 7, তাহলে 7-এর জন্য কোনো কিছু অ্যারাইভ করছে কিনা, না অ্যারাইভ করেনি। তাহলে আমাদের সেম প্রসেসগুলোই থাকবে P1, P4 আর P5। এখন দেখব কার বাস টাইম কম, P1-এর 6, P4-এর হচ্ছে 3, আর P5-এর হচ্ছে 4। তাহলে যেহেতু P4-এর বাস টাইম কম, তাহলে আমরা এখন P4-কে আবার নিব। দেন হচ্ছে 7 + 1 8 করে দেবো, কারণ এটা হচ্ছে অ্যাট এ টাইম 1 ইউনিট অফ টাইম পর্যন্ত এক্সিকিউট করতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি হবে, তাহলে আমরা যেহেতু 1 ইউনিট অফ টাইম হচ্ছে এক্সিকিউট হয়ে গেছে, তাহলে এখান থেকে আরও একটা কমে যাবে, এখানে হয়ে যাবে 2। দেন হচ্ছে আবার আমরা চেক করব যে কার বাস টাইম কম, P1-এর হচ্ছে 6, P4-এর হচ্ছে 2, আর P5-এর হচ্ছে 4। তাহলে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে P4-এর বাস টাইম হচ্ছে সবচেয়ে কম, তাহলে আমরা আবার কী করব, P4-কে নিব। তাহলে 8 + 1 9, কারণ 1 ইউনিট অফ টাইমকে সে এক্সিকিউট করতে পারে অ্যাট এ টাইম। তাহলে 9 হলো এখানে, আর এখান থেকে যেহেতু একটা ইউনিট এক্সিকিউট হয়ে গেছে, তাহলে 2 থেকে এখন কী হবে, 1 হয়ে যাবে। এখন আমরা কি দেখব, যে আবার দেখব কার বাস টাইম কম, P1-এর 6, P4-এর 1, P5-এর 4। এখন আমরা দেখতে পাচ্ছি P4-ই সবচেয়ে বাস টাইমটা কম, আবারও আসছে সেটাই। তাহলে আমরা আবার P4-কে নিলাম, দেন হচ্ছে 9 + 1 10 করে দিলাম, কারণ অ্যাট এ টাইম সে হচ্ছে 1 ইউনিট অফ টাইমকে এক্সিকিউট করতে পারে। তাহলে আমরা 10 নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেই বাস টাইম সেটা পুরোটা এক্সিকিউট হয়ে গেছে, তাহলে P4-এর কাজও আমাদের শেষ। এখন আমরা চেক করব যে এরপরে P1 আর P5 এই দুটাই বাকি আছে, রাইট। তাহলে কার বাস টাইম কম, P1 আর P5-এর মধ্যে P5-এর হচ্ছে বাস টাইমটা কম, তাহলে আমরা এখন P5-কে নিব। এখন দেখেন, আপনারা যদি চান এখানে আমরা যেরকমভাবে একটা একটা করে কাজ করে আসছি এভাবে করলেও পারেন, আর এটা ছাড়া আর একটা ওয়ে আছে যে একদম লাস্ট মোমেন্টে এসে যদি আপনারা সবগুলো প্রসেস হচ্ছে এক্সিকিউট হওয়ার পরে যদি 2টা বা একটার প্রসেস বাকি থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা যোগ করে দিলেই এই টাইমটা হয়ে যাবে। বাট সবগুলোর ক্ষেত্রে সেমভাবে করলে হবে না, যে এটা হচ্ছে 0 মোমেন্টে ছিল, দেন এখানে হচ্ছে 1 থেকে শুরু হয়ে এটা হচ্ছে 4 পর্যন্ত, তাহলে আমি একবারে 4 লিখে দিলাম, এভাবে কিন্তু হবে না। জাস্ট লাস্টের
প্রসেসের জন্য, দুইটা বা একটা প্রসেসের জন্য এই কাজটা করলে কোনো প্রবলেম হবে না। আপনারা যদি চান পুরোটা ভেঙে ভেঙেও করতে পারেন। তো আমি একবারে করে দিচ্ছি 10, আর এখানে হচ্ছে বাস টাইম 4, তাহলে 10 + 4 14। দেন হচ্ছে আবার কি পাচ্ছি যে কোন প্রসেসটা বাকি আছে, P1, তাহলে P5 তো আমাদের এক্সিকিউট হয়ে গেল। P1-এর জন্য বাস টাইম হচ্ছে 6, তাহলে 14 + 6 কত হচ্ছে 20। এখানে আমরা P1-কে এক্সিকিউট করে দিলাম। আমি আবারও বলছি যে আপনারা যদি চান যেরকম ভেঙে ভেঙে করবেন ভেঙে ভেঙে করতে পারেন, আদারওয়াইজ লাস্ট দুইটা প্রসেস বা লাস্ট একটা প্রসেসের জন্য আপনারা এরকমভাবে জাস্ট নর্মাল যোগ করে দিলেই হয়ে গেল। তবে এটা সবগুলো প্রসেসের ক্ষেত্রে এই কাজটা করা যাবে না, কারণ আমরা জানি প্রিএমটিভে হচ্ছে একটা একটা করে টাইমকে এক্সিকিউট করে। তাহলে আমরা এখন এখান থেকে টেবিলটা ড্র করি, প্রসেস কাউন্ট করব, তারপর এখান থেকে হচ্ছে কম্প্রেশন টাইম, টার্নঅ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমটা হচ্ছে ক্যালকুলেট করব। তাহলে আমরা এখন প্রসেসগুলোকে লিখে নিচ্ছি, P1, P2, P3, P4, P5। কম্প্রেশন টাইমটা হচ্ছে P1-এর জন্য, P1-এর কম্প্রেশন টাইম কোনটা, যেটা এক্সিকিউট হয়েছে যেই মোমেন্টে, সেটা হচ্ছে P1-এর কম্প্রেশন টাইম, সেটা হচ্ছে 20, এই যে 20। P2 কখন এক্সিকিউট করছে তার টাইমটা হচ্ছে কম্প্রেশন টাইম। P2 হচ্ছে এই যে 4-এ হচ্ছে এক্সিকিউট করছে, তাহলে P2-র হচ্ছে 4। P3-র জন্য আবার দেখব P3 কোথায় এক্সিকিউট করছে, যে এখানে 6, তাহলে P3-র হচ্ছে কমপ্লিশন টাইম হচ্ছে 6। দেন হচ্ছে P4-এর জন্য দেখব P4 এই যে এখানে 10-এ হচ্ছে এক্সিকিউট করছে, তাহলে এখানে P4-এর কমপ্লিশন টাইম হচ্ছে 10। আর P5-কে আমরা দেখব যে P5 কোথায় করছে, এখানে 14। P5-এর হচ্ছে এক্সিকিউশন হচ্ছে 14-এ, তাহলে আমাদের কমপ্লিশন টাইমটা হচ্ছে 14। এখন আমরা এখান থেকে টার্নঅ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমটা বের করব। টার্নঅ্যারাউন্ড টাইমের সূত্রটা কি, এই টার্নঅ্যারাউন্ড টাইমের সূত্রটা হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, অর্থাৎ এই কমপ্লিশন টাইমটা বের করলাম, এর থেকে অ্যারাইভাল টাইমটা মাইনাস করলে আমাদের টার্নঅ্যারাউন্ড টাইমটা পেয়ে যাব। তাহলে কমপ্লিশন টাইম থেকে আমরা টার্নঅ্যারাউন্ড টাইম মাইনাস করব, তাহলে 20 - 2 18, 4 - 1 3, 6 - 4 2, 10 - 0 10, 14 - 6 8। এখন আমরা ওয়েটিং টাইমটা বের করব। ওয়েটিং টাইম নির্ণয় করার এটা হচ্ছে টার্নঅ্যারাউন্ড টাইম থেকে আমাদের বাস টাইমটাকে মাইনাস করতে হবে, অর্থাৎ টার্নঅ্যারাউন্ড টাইম হচ্ছে এটার থেকে আমাদের বাস টাইম, অর্থাৎ এই পাশে যে বাস টাইমগুলো সেগুলো হচ্ছে মাইনাস করব। তাহলে হচ্ছে 18 - 6 12, 3 - 0 মানে সরি এটা কাউন্ট করবো না, এই যে এইগুলো কাউন্ট করব, 3 - 3 তাহলে কত হচ্ছে 0, 2 - 2 0, 10 - 5 5, 8 - 4 4। আমরা কিন্তু এগুলোকে স্কিপ করবো, অর্থাৎ এগুলো আমরা ক্যালকুলেশনের জন্য বা জ্ঞান চার্ট ড্র করার জন্য হচ্ছে আমরা লিখে নিয়েছিলাম। আমাদের যে অ্যাকচুয়াল যে বাস টাইমটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমরা সেটা থেকে মাইনাস করব, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখান থেকে রেসপন্স টাইমটা এখন বের করব। রেসপন্স টাইমের এটা কি, যে ফার্স্ট এক্সিকিউশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, অর্থাৎ ফার্স্ট এক্সিকিউশন টাইম বলতে জ্ঞান চার্টে আমাদের প্রসেসগুলো যখন ফার্স্ট এক্সিকিউট হয়েছে সেই টাইমটা থেকে আমরা হচ্ছে অ্যারাইভাল টাইমটাকে মাইনাস করলে আমাদের রেসপন্স টাইমটাকে পেয়ে যাব। তাহলে এখন আমরা দেখব P1টা একদম লাস্টে, এখানে ফার্স্ট কখন অ্যারাইভ করছে 14-এ, তাহলে 14 - 2 12। দেন হচ্ছে কি P2টা আমাদের ফার্স্ট অ্যারাইভ করছে এখানে 1 - 1 0। দেন হচ্ছে P3 ফার্স্ট অ্যারাইভ করছে হচ্ছে 4-এ, তাহলে 4 - 4 0। এখন হচ্ছে দেখব P4টা হচ্ছে আমাদের 0-তে অ্যারাইভ করছে, 0 - 0 সরি এখানে 0 হবে। দেন হচ্ছে P5টা কি, যে P5টা কখন অ্যারাইভ করছে 10 - 6 4। তাহলে আমাদের যদি এখান থেকে বলে যে টার্নঅ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমের অ্যাভারেজগুলো ক্যালকুলেট করতে, তাহলে আমরা কী করব, যে অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইমের জন্য এগুলোকে সাম করব, মানে এগুলো সব যোগ করে নাম্বার অফ প্রসেস, অর্থাৎ এখানে 5টা প্রসেস আছে, মানে অর্থাৎ এগুলোকে টোটাল যোগ করে 5 দিয়ে ভাগ করে, যেহেতু 5টা প্রসেস 5 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম। ওয়েটিং টাইমের ক্ষেত্রেও সেম, জাস্ট এগুলোকে যোগ করব, দেন হচ্ছে যেই রেজাল্টটা আসবে তার সঙ্গে নাম্বার অফ প্রসেসকে দিয়ে ভাগ করব, তাহলে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইমটা আসবে। রেসপন্স টাইমের ক্ষেত্রেও ঠিক সেমভাবে যোগ করে নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করলেই অ্যাভারেজ রেসপন্স টাইমটা আমরা পেয়ে যাব। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।